নমস্কার, আমি ইয়াসিন। সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে আগামী জুলাইয়ের শেষের দিকে অথবা অগস্টের প্রথম দিকে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা শুরু হতে চলেছে এবং বেশ কিছু স্কুলে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেছে। এবং এইবারে পরীক্ষাতে তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সিলেবাসে রয়েছে। তাই এখন থেকে আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পরপর 3টে ভিডিও দেব, তোমরা সবাই দেখতে থাকো। আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পর কে ফ্রান্সের প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়? উত্তর হচ্ছে ভিয়েনা সম্মেলন। দেখো, আমি এর আগেও বহু ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছি যে আমি কিন্তু প্রতিটা টপিকের যা যা ইনফরমেশান আছে সেটা একটা প্রশ্নের মধ্যেই দেওয়ার চেষ্টা করি। তারপর আমি চাই না তোমরা একটা টপিকের বহু প্রশ্ন মুখস্থ করো, এতে করে কিন্তু মুখস্থ করতে অনেক অসুবিধাও হয়, তাই না? তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটা প্রশ্নের মধ্যেই সেই রিলেটেড যে কোনো প্রশ্ন বা ইনফরমেশান আমি ওর মধ্যে দিয়ে দিতে। তো দেখো, এখানেও তাই করেছি। পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এবং সভাপতি ছিলেন মেটারনিখ। পরবর্তী প্রশ্ন, কে দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে পলিগন্যাক। পরবর্তী প্রশ্ন, কে ইয়াং ইতালি দল গঠন করেন? উত্তর হচ্ছে মাৎসিনি। কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়? উত্তর হচ্ছে 1819 খ্রিস্টাব্দে। রিজিমেন্টো পত্রিকাটি কে সম্পাদনা করেন? সেটা হচ্ছে ক্যাফুর। কে লালগোর্তা বাহিনীর নায়ক ছিলেন? সেটা হচ্ছে গ্যারিবল্ডি। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। কোন সন্ধির দ্বারা স্যাডওয়ার যুদ্ধের অবসান ঘটে? সেটা হচ্ছে প্রাগের সন্ধির দ্বারা। কত খ্রিস্টাব্দে রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদ ঘটে? উত্তর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। তৃতীয় নেপোলিয়নের প্রকৃত নাম কি ছিল? সেটা হচ্ছে লুই নেপোলিয়ন। ঐক্যবদ্ধ ইতালির প্রথম রাজা হলেন জার দ্বিতীয় আলেকজান্ডার। ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন প্রাসিয়া। ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অষ্টাদশ লুইকে। কোথায় ভিয়েনা সম্মেলন হয়? ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে, অর্থাৎ রাজধানীর নাম করেই সম্মেলনের নাম রাখা হয়। ট্রোপোর বৈঠকে কি ঘোষণা করা হয়? ট্রোপোর বৈঠকে, দেখো পাশে আমি সালও দিয়ে দিয়েছি, 1920 খ্রিস্টাব্দে হয়েছিল। ঘোষণা করা হয় জনগণের সরকার পরিবর্তনের কোনো অধিকার নেই এবং তারা কোনো দেশের আন্দোলন করলে শক্তি সমবায় সেখানে বল প্রয়োগের দ্বারা আন্দোলন দমন করবে। কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? উত্তর হচ্ছে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কার্লসবার্গ ডিক্রি জারি হয়? আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এটা বিক্রি করেছি, হয়ে গেছে, তোমরা কিন্তু এটা ডিক্রি করে নেবে। জেলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কার্লে স্যান্ডের কর্তৃত সাংবাদিক ফোন কোট জেবু কে হত্যার পরিপ্রেক্ষিতে কে কবে কার্লসবার্গ ডিক্রি জারি করেন? উত্তর হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে কার্লসবার্গ ডিক্রি জারি করেন। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে? সেটা হচ্ছে বিসমার্ক। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি ছিলেন মেটারনিখ। বিগ ফোর কোন কোন রাষ্ট্র নিয়ে গঠিত? উত্তর হচ্ছে অস্ট্রিয়া, প্রায়োসিয়া, রাশিয়া ও ইংল্যান্ড। কাদের নেতৃত্বে প্রথম জাতিরাষ্ট্র গঠিত হয়? উত্তর হচ্ছে কাস্তিয়া রানী ইসাবেল্লা ও আরাগনের রাজা ফার্দিনান্দোর নেতৃত্বে। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি কি? উত্তর হচ্ছে ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি ও ক্ষতিপূরণ নীতি। পরবর্তী প্রশ্ন, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? যেটা আমি এর আগেও পেয়েছি, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়কালকে। ইউরোপের শক্তি সমবায় কবে গঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ট্রোপোর বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1820 খ্রিস্টাব্দে। কে কবে কার্লসবার্গ ডিক্রি জারি করেন? মেটারনিখ 1819 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়? 1848 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব কবে হয়? 1830 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বুর্ব বংশের পতনের পর কোন বংশ ফ্রান্সের সিংহাসনে বসেন? সেটা হচ্ছে যে অরিয়েন্স বংশের লুই ফিলিপ। কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? তার ভাই ডিউক অফ আর্টেয়েট দশম চার্লস উপাধি নিয়ে। পলিগ্যানক কে ছিলেন? উত্তর হচ্ছে দশম চার্লসের মন্ত্রী। চার্টিস্ট আন্দোলন কোথায় শুরু হয়? সেটা হচ্ছে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, কার ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র? উত্তর হচ্ছে মেটারনিখের মতে ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। ইয়াং ইতালি দল কে গঠন করেন? সেটা হচ্ছে জোসেফ ম্যাৎসিনি। কার্বোনারি কথার অর্থ কী? সেটা হচ্ছে জ্বলন্ত অঙ্গকার। পরবর্তী প্রশ্ন, জোলভেন কি? জার্মানি একটি শুল্ক সংঘ। জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিসমার্ক কটি যুদ্ধের অবতীর্ণ হয় ও কি কি? সেটা হচ্ছে বিসমার্ক টোটাল 3টি যুদ্ধে অবতীর্ণ হন। একটা হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2 নম্বর হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ এবং 3 নম্বর হচ্ছে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। উত্তর হচ্ছে হেটাইরিয়া ফিলিকে। কবে কাদের মধ্যে এড্রিয়ানোপেলের সন্ধি স্বাক্ষরিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মিলিত বাহিনী তুরস্ক আক্রমণ করলে তুরস্ক পরাজিত হয়। 1829 খ্রিস্টাব্দে তুরস্কের সঙ্গে এই যৌথ বাহিনীর এড্রিয়ানোপেলের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, কে কবে ভূমিদাস প্রথার অবসান ঘটান? 1861 খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন, সেডানের যুদ্ধে কবে কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স ও প্রায়োসিয়ার মধ্যে হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন, স্যাডোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রায়োসিয়ার মধ্যে হয়েছিল। কে কবে এইমস টেলিগ্রাম জারি করেন? 1817 খ্রিস্টাব্দে বিসমার্ক এইমস টেলিগ্রাম জারি করেন। আচ্ছা, গ্রিসের স্বাধীনতা সংগ্রাম কবে হয়? উত্তরটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সেটা হচ্ছে লুই ফিলিপ। তার পরবর্তী প্রশ্ন, এবার দেখো কিছু এসএকিউ টাইপের অর্থাৎ একটু বড় ধরনের প্রশ্ন আসছে। সেটা হচ্ছে জোলভেন কি? জার্মানির রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মানি অর্থনীতিবিদ মেজেনের উদ্যোগে এবং প্রায়োসিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলফেন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায় কি? উত্তর, ভিয়েনা সম্মেলনের পরবর্তীকালে ইউরোপের শান্তি বজায় রাখা, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলিকে কার্যকর করা
প্রভৃতির জন্য বৃহৎ শক্তিগুলি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এটি ইউরোপীয় শক্তি সমবায় নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, রিসজিমেন্টো কি? ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনা সঞ্চয় ঘটে। তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে, যা রিসজিমেন্টো নামে পরিচিত। রক্ত ও লৌহ নীতি কি? উত্তর হচ্ছে প্রায়শিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রায়শিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিতে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সাময়িক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। পরবর্তী প্রশ্ন, এইমস টেলিগ্রাফ কি? একটু আগে আমরা এই বিষয় নিয়ে একটা শর্ট প্রশ্ন পড়েছি, রাইট? তো তারই একটা বড় উত্তর, যে বিষয়টি কি সেটা হচ্ছে যে স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রায়শিয়ার রাজবংশের কেউ না বসে সেই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনিদিতির এইমস নামক স্থানে প্রায়শিয়ার রাজার প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায়শিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রায়শিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে তা এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিয়ানরা মনে করে প্রায়শিয়ার রাজা ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এইমস টেলিগ্রাম নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইতালিয়া ফিলিকে কি? উত্তর গ্রিসের একটি গুপ্ত সমিতি ইতালিয়া ফিলিকে স্কুফাস নামে জৈনিক গ্রিক বণিক 1814 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা করেন। ইউরোপ থেকে তুরস্ককে বিতাড়িত করে গ্রিসের স্বাধীনতা অর্জন ও প্রাচীন বাইজান্টাইন সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এই সমিতির উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণা করে, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। এপ্রিল থিসিস কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাশিয়ার 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের দ্বারা বুর্জোয়ার শ্রেণীর শাসন ক্ষমতা দখল করে। এই সময় বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16 এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন, যা এপ্রিল থিসিস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, এনইপি কি? বলশেভিক বিপ্লবের পর কৃষি ও শিল্পক্ষেত্রের বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে, যা এনইপি নামে পরিচিত। এতে বলা হয় যে কৃষকদের উদ্বৃত্ত ফসল কেড়ে নেওয়া হবে না, রাষ্ট্রের কর্তৃত্বাধীনের জমিতে কৃষকদের মালিকানা থাকবে, ছোট ও মাঝারি শিল্পগুলির ব্যক্তিগত মালিকানা বজায় থাকবে, বৈদেশিক বাণিজ্যের সরকারের হাতে থাকলেও অভ্যন্তরীণ বাণিজ্য ব্যক্তিগতভাবে থাকবে। পরবর্তী প্রশ্ন আসছে যে নোভেম্বর বিপ্লব বলতে কি বোঝো? উত্তর কেরেনস্কির নেতৃত্বাধীনের রাশিয়ার বুর্জো প্রজাতান্ত্রিক সরকার জনপ্রিয়তা হারালে বলশেভিক নেতা লেনিনের নির্দেশে এবং
ট্রটস্কির নেতৃত্বে লাল ফৌজ নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী পেট্রোগ্রাফ দখল করে নেয়। আতঙ্কিত কেরেনস্কির আমেরিকার পালিয়ে যান এবং বলশেভিকরা প্রজাতান্ত্রিক সরকারের উচ্ছেদ ঘটিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করে। এই ঘটনা নভেম্বর বিপ্লব নামে পরিচিত। এটি রাশিয়ার পুরনো ক্যালেন্ডার অনুযায়ী 25শে অক্টোবর অনুষ্ঠিত হয় বলে একে অক্টোবর বিপ্লব নামে পরিচিত। এটি অক্টোবর বিপ্লব নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? অস্ট্রিয়ার অন্তর্গত স্লাভ জাতির অধ্যুষিত বসনিয়া রাজ্যের রাজধানী ছিল সেরাজেভো। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দো ও তার পত্নী সোফিয়ার হাওয়া বদলের উদ্দেশ্যে সেখানে গেলে সেখানকার সন্ত্রাসবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য ন্যাফরিলো প্রিন্সের হাতে নিহত হয়ে অস্ট্রিয়ার সার্বিয়াকে চরম পত্র দিলে সার্বিয়া তা মেনে নিতে অস্বীকার করে, যার পরিণতিতেই প্রথম বিশ্বযুদ্ধে সূত্রপাত হয়। পরবর্তী প্রশ্ন, 14 দফা নীতি কি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পোলিস করিডোর কি? পোল্যান্ড যাতে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যে ভার্সাইর সন্ধির দ্বারা পোল্যান্ডকে জার্মানির মধ্যে দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পোলিস করিডোর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, হুফার হস্তগতিকরণ কি? আমেরিকা তথা বিশ্বের অর্থনৈতিক সংকটে, আর এটার সালটা হচ্ছে 1929 থেকে 1933 খ্রিস্টাব্দ, পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার ঘোষণা করেন যে 1861 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে পরবর্তী 1 বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদত্ত ও মার্কিন ঋণ শোধ স্থগিত থাকবে। এই ঘোষণা হুফার স্থগিতকরণ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাৎসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে সাদৃশ্য কি? এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাদৃশ্যগুলি হলো গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ঘোর বিরোধী, একনায়কতন্ত্রের উগ্র সমর্থক, বিরোধী দলের কণ্ঠরোধ করার বিষয়ে অতি সক্রিয় এবং কমিউনিস্ট মতবাদের ঘোর শত্রু। আচ্ছা, তারপরেও এরকম বেশ কিছু এসএকিউ রয়েছে এবং তারপরে বেশ কয়েকটা আমি বড় প্রশ্ন দিয়েছি। আমি একটু প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং এখান থেকে উত্তরগুলো তোমরা খাতাতে টুকে মুখস্থ করে নেবে। পরবর্তী প্রশ্ন হলো, কিভাবে স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে? তারপরের প্রশ্ন, রুশীকরণ নীতি কি? পরবর্তী প্রশ্ন, হেরেনফক তত্ত্ব কি? তার পরবর্তী প্রশ্ন, এনইপি এর পুরো নাম কি? এটা হচ্ছে এনইপি এর পুরো নাম হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। আমরা একটু আগেই কিন্তু এনইপি এর সম্পর্কে বিস্তারিত জেনেছি। পরবর্তী থেকে কিন্তু বড় প্রশ্ন শুরু হচ্ছে। দেখো, বড় প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। দেখো, আমি সুন্দর করে পয়েন্ট করে করে সাল উল্লেখ করে, দেখো আমি এখানে লিখে দিয়েছি। প্রথম পয়েন্টে বলছে বুর্জোয়াদের আধিপত্য, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জনসমর্থনের অভাব, তৃতীয় পয়েন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ বিদেশ নীতি, চতুর্থ পয়েন্ট শ্রমিকদের ক্ষোভ, পঞ্চম পয়েন্ট আর্থিক দুরবস্থা,
এবং ভোট অধিকারের দাবি বলে এটা শেষ হচ্ছে। তার পরবর্তী প্রশ্ন, মেটারনিক পদ্ধতি অথবা মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? এটাও দেখো পয়েন্ট করে করে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, তোমরা একটু এগুলোকে দেখে রেখে করে নেবে, খাতায় লিখে মুখস্থ করে নেবে। পরবর্তী প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি কী? কারণগুলি লেখো। এখানে দেখো, এখানেও আমি সুন্দর করে পয়েন্ট করে করে লিখে দিয়েছি এবং এই উত্তরগুলো একটু বড় ধরনের, তোমরা একটু এখান থেকে বুঝে বুঝে খাতায়তে সুন্দর করে লিখে নিয়ে মুখস্থ করবে। এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড টার্মের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটাকে কি করবে, পজ করে করে কিন্তু এটিকে খাতায় লিখে ফেলবে এবং সেখান থেকেই মুখস্থ করে নেবে। এবং আমি যত সম্ভব চেষ্টা করেছি যে এই উত্তরগুলোকে খুব সংক্ষেপে রাখার, মানে কোনো এদিক ওদিক থেকে কোনো রকমের কোনো বাজে ইনফরমেশন দিয়ে উত্তরটাকে আমি লং করিনি, বড় করিনি। একদম যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে উত্তরটাকে খুব সুন্দর করে ছোট করে বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা অল্প পড়ে উত্তরটাকে লিখতে পারো এবং একটা ভালো নাম্বার ওই উত্তর থেকে পেতে পারো। যাই হোক, আজকে পর্যন্ত এতটাই। আগামীতেও আবার ভিডিও আসবে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। তার কারণ খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা আসতে চলেছে এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়তে থাকো, আর বাড়িতে তোমাদের স্কুল থেকে যা যা প্রশ্ন উত্তরগুলো লেখাচ্ছে সেগুলোও মুখস্থ করতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।